জুলাই আগস্ট গণহত্যায় যে কেউ যেন তথ্য ও অভিযোগ জানাতে পারেন এ লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশনে খোলা হয়েছে ডেস্ক। ট্রাইব্যুনালের সেই ডেস্কেই মঙ্গলবার বিচার চাইতে আসেন পুলিশের গুলিতে প্রাণ হারানো রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষার্থী ফারহান ফাইয়াজের পরিবার। ছেলেকে হারিয়ে কাঁদলেন বাবা মা আর শোকে স্তব্ধ ছোট বোন ফারিন। এ হত্যাকাণ্ডে শেখ হাসিনা সহ ৩৪ জনকে আসামি করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমিনা হীরা। রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিল ফারহান ফাইয়াজ। গেল 18 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে লুটিয়ে পড়ে সে। হাসপাতালে নেওয়া হয় মৃত অবস্থায়। ছেলের এমন মর্মান্তিক মৃত্যুতে দিশেহারা ফাইয়াজের পরিবার। মঙ্গলবার ছেলে হত্যার বিচার চাইতে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দায়ের করেন ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া। বাবা হিসেবে সন্তানের লাশ বয়ে নেয়া পাহাড় সমান কষ্ট। একমাত্র ছেলে হত্যায় তাই সর্বোচ্চ শাস্তি চান বাবা মা। পিতার কাঁধে ছেলের লাশ, এর চেয়ে ভারী বস্তু পৃথিবীতে আর কিছু নেই। আমি মহামান্য আদালতের কাছে শরণাপন্ন হয়েছি, যারাই হত্যাযোগ্য এই গণহত্যা চালিয়েছে তাদের বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তি, খুব দ্রুত বিচারের জন্য আমরা আহ্বান জানাচ্ছি আপনাদের মাধ্যমে। উপযুক্ত শাস্তি যারা খুন করে যাদের ভাইহীন পৃথিবীতে ছোট বোন ফারহিনের জীবনও ওলটপালট। ভুলতে পারছে না ভাইয়ের স্মৃতি। আমার প্রতিটা মুহূর্তে, প্রত্যেকটা খুন আমি আমার ভাইয়ের স্মৃতি আমার ভেসে ওঠে। তার স্মৃতিতে আমি সবসময় যখন মনে পড়ে আমার মন সারাক্ষণ ওর জন্য কাঁদে। আমি এখন পর্যন্ত আমার পড়ালেখা শুরু করতে পারিনি। আমি আজকে আদালতে এসেছি আমার পরিবারের সাথে। আমি চাই যে আমার ভাইয়ের জন্য উপযুক্ত বিচার হয়। ফাইয়াজ হত্যার ঘটনা ব্যাখ্যা করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন চিফ প্রসিকিউটর। জানান এমন নির্মমতার অভিযোগ ও তথ্য প্রমাণ যে কেউ জমা দিতে পারবেন ট্রাইব্যুনালের প্রসিকিউশনে। এই যে ভিকটিম পরিবাররা বলেছে যে উই ওয়ান্ট জাস্টিস, এই জাস্টিসটা এনশিওর করার জন্যই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং সেটার জন্যই আমাদের এই তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন টিম, তারা আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে অভিযোগটা নিয়ে এসেছেন। যদি তারা নাও আসতেন, আমরাই টিমের পক্ষ থেকে এই অভিযোগগুলো কম্পাইল করে এখানে মামলা দায়ের করতাম। তা আমরা এটা পেয়েছি, আমাদের জন্য সহযোগিতা হয়েছে। আমরা আপনাদের মাধ্যমে জাতিকে জানাতে চাই যে যারা এইভাবে ভিকটিম ফ্যামিলি আছেন তাদের তথ্যগুলো আমরা গ্রহণ করব। আমরা একটা ডেস্ক ওপেন করছি আজকের থেকে, যে এই প্রসিকিউশন টিমের কাছে, এই ডেস্কের কাছে আপনারা আপনাদের যে ব্যক্তিগত যে সমস্ত ঘটনাবলী যা ঘটেছে আপনাদের উপরে, এগুলো আমাদের কাছে এসে জানাতে পারেন। দ্রুতই সব অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও নিশ্চিত করেন চিফ প্রসিকিউটর। আজকে প্রথম একটা ভিকটিম ফ্যামিলি। আমিনা হীরা, মাই টিভি, ঢাকা। শেখ হাসিনার পরিবারের সদস্যদের নামে পূর্বাচলে বরাদ্দকৃত প্লট সহ রাজুকে সকল অবৈধ বরাদ্দ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টে 10 আইনজীবী এ রিট দায়ের করেন। রিটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে পূর্বাচলে 60 কাঠা প্লট বরাদ্দ বাতিল সহ রাজুকে সকল অবৈধ বরাদ্দ বাতিলের নির্দেশনা চাওয়া হয়েছে। এসব অবৈধ বরাদ্দের সাথে জড়িত এবং সুবিধাভোগীদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রার্থনা করা হয়েছে। এছাড়া এসব বরাদ্দের বিষয়ে তদন্ত করার জন্য হাইকোর্ট বিভাগের একজন প্রাক্তন বিচারপতিকে প্রধান করে 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মিসবাহ উদ্দিন আবেদনকারীদের পক্ষে রিটটি দায়ের করেন। চাঁদাবাজদের হুঁশিয়ারি দিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, দখলদারিত্ব, চাঁদাবাজি ও মানুষের উপর অন্যায়ের কারণে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। অন্য কেউ একই পথে হাঁটলে তার পরিণতিও একই হবে। কুমিল্লা টাউন হল মাঠে মুক্ত মঞ্চে জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ পুনর্গঠন ও রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক আবু বাকের মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল কাদের, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক জিয়াউদ্দিন আয়ান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সমন্বয়ক নিয়নমণি। এছাড়াও কুমিল্লার সমন্বয়ক জিয়াউদ্দিন, তাজওয়ার ওহি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক রুবেল হোসেন সহ আরো অনেকে বক্তব্য রাখেন। আওয়ামী লীগ সরকারের এই পতনটা কিন্তু দীর্ঘদিন তাদের যে চাঁদাবাজি, দখলদারিত্ব, মানুষের উপর যে অন্যায় অবিচার তারা করেছে তার একটি চূড়ান্ত ফসল। আমরা বাকি রাজনৈতিক দল সহ সকলকে একটি স্পষ্ট বক্তব্য দিতে চাই, আপনারাও যদি সেই একই পথে হাঁটেন আপনাদের পরিণতিও
আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের মতো একই রকম হবে। ভারতের সঙ্গে চলমান কোনো প্রকল্প স্থগিত হয়নি বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। সচিবালয়ে ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। সালেহউদ্দিন আহমেদ বলেন, ভারত ও বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক অত্যন্ত জোরালো। বিজ্ঞান প্রযুক্তি সহ আরও বড় প্রকল্পে কাজ করতে ভারত আগ্রহ দেখিয়েছে। এ সময় ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা বলেন, বিজ্ঞান প্রযুক্তি সহ বেশ কিছু বড় প্রকল্পে কাজ করা নিয়ে আলোচনা হয়েছে। আগের মতোই এই সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেবে ভারত, তবে ভিসা বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি। Future cooperation, enhanced cooperation. Already the projects they had is a big projects and we'll continue that. Those are not small projects, not tidbits. And the one we'll take, they will also be good projects. As I told you, this will be very which have been identified by Bangladesh for their own benefit, and we are happy to take them forward. সম্প্রতি বিএসএফ এর গুলিতে সীমান্তে 2 কিশোরী নিহতের ঘটনায় এখনও কোনো ব্যাখ্যা দেয়নি ভারত। তবে সীমান্ত হত্যাকাণ্ডের বিচার চেয়েছে ঢাকা, তা নিশ্চিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা কূটনৈতিক মোহাম্মদ তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। একই সাথে ইঙ্গিত দেন, সীমান্তে এমন হত্যাকাণ্ড দিল্লির সাথে নেতিবাচক সম্পর্ক তৈরি করতে পারে ঢাকার। এদিকে সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেছেন ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা। আমেনা হিরার আরেকটি রিপোর্ট। গেল কয়েকদিন বাংলাদেশ ভারত সীমান্তে বেড়েছে হত্যাকাণ্ডের ঘটনা। স্তব্ধ ও থমথমে অবস্থা সীমান্তে, বিশেষ করে 2 কিশোরীর মৃত্যু নাড়া দিয়েছে বিশ্বকেও। এমন পরিস্থিতিতে সীমান্ত হত্যার প্রতিবাদ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগেও অসংখ্যবার প্রতিবাদ করেও সুরাহা হয়নি। তবে পররাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বিচারে করা এমন হত্যার বিচার এবং হত্যাকাণ্ড বন্ধ চেয়েছে ঢাকা। আমরা দাবি করেছি যে যারা এটা করেছে তাদেরকে বিচারের সম্মুখীন করা হোক। এটা আমরা কিন্তু উল্লেখ করেছি আমাদের নোটে, এবং আমরা এটাকে যে স্পষ্টভাবে বলেছি আমরা এটা কন্ডেম করি এই কাজটাকে, এটা আমরা সুস্পষ্টভাবে বলেছি। এবং এই যে গতকাল যেটা হলো সেটা নিয়েও আমরা এক্স্যাক্টলি একই রকম শক্তভাবে প্রতিবাদ করব। বিএসএফ এর এমন আচরণ দুদেশের সম্পর্কে ফাটল ধরাবে কিনা জানতে চাইলে উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, নিঃসন্দেহে এমন ঘটনা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এটা বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে একটা অত্যন্ত নেতিবাচক ভূমিকা রাখতেছে। এটা 2 দেশের স্বার্থেই উচিত এটা থেকে বেরিয়ে আসা। এটা ভারতের কোনো উপকার করছে এরকম কাউকে আমি বলতে শুনি। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের কথা জানালেও সীমান্ত হত্যাকাণ্ডের প্রশ্ন এড়িয়ে যান। We will continue to take forward the relationship in multifaceted areas in which we are engaged. It's a very important relationship for us. আমেনা হিরা, মাই টিভি, ঢাকা। যন্ত্রাংশের অভাবে দিনাজপুরের বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। 3য় ইউনিটটি সোমবার সকাল থেকে বন্ধ হয়ে গেছে। আগেই বন্ধ ছিল এর 2টি ইউনিট, ফলে একেবারেই বন্ধ রয়েছে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন। 3য় ইউনিটটি 300 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ছিল, যা থেকে 210 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো। 125 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 1 ও 2 নম্বর ইউনিটের মধ্যে দ্বিতীয় ইউনিটটি 2020 সাল থেকে সার্ভিসিং না করায় বন্ধ রয়েছে। 1 নম্বর ইউনিটটি চালু থাকলেও গত কয়েকদিন ধরে তা বন্ধ রয়েছে। তবে 1 নম্বর ইউনিটটি আজ বা কালের মধ্যে চালু করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এটি চালু হলে 60 থেকে 65 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। দুপুরে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। অর্থ উপদেষ্টা আরও বলেন, সরকার চেষ্টা করছে বিদ্যুতের ঘাটতি মেটাতে। এজন্য অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি কয়লা আমদানি করা হচ্ছে। বিদ্যুতের জ্বালানির ব্যাপারে আলাদাভাবে যে প্রপোজালগুলো আসছে আমাদের কাছে, ইভেন এলএনজি ইম্পোর্ট বা অন্যান্য জ্বালানিতে, সেগুলো আমরা কোনো ব্যাপারে এগুলো আটকাচ্ছি না। সার, কীটনাশক, তারপরে আপনার এই অন্যান্য যে খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো যেগুলো আমরা সবসময় এগুলো আমরা অ্যাপ্রুভ করে দিচ্ছি। আমাদের যতই সহ ফরেন এক্সচেঞ্জ কনস্ট্যান্ট থাকুক, কিন্তু আমরা এগুলো
দ্রুত যেন এগুলো পারচেস করা হয়। ছাত্র জনতার আত্মত্যাগের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিদায় হয়েছে, কিন্তু সংস্কার কাজের অগ্রগতি আশাব্যঞ্জক নয় বলে মন্তব্য করেছেন এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। সকালে মগবাজারে এক সংবাদ সম্মেলনে একথা বলেন অলি আহমদ। তিনি আরও জানান, দেশে এখনও অনেক ক্ষেত্রেই বিশৃঙ্খল অবস্থা দেখা যাচ্ছে। হুজুগের বশে কিছু করলে তা এই গণ অভ্যুত্থানের জন্য সুফল আনবে না বলেও জানান তিনি। এছাড়া নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধারণ মানুষের ক্রয় সীমার মধ্যে আনার আহ্বানও জানান কর্নেল অলি। অভ্যুত্থান পরবর্তী দেশের সমস্ত কর্মকাণ্ডগুলি স্বচ্ছতা এবং সততার সাথে দ্রুত গতিতে বাস্তবায়ন না হলে সমস্যা আরও বৃদ্ধি পাবে। অনেকগুলি নিয়োগ নিয়ে ইতিমধ্যে বিতর্কের সৃষ্টি হয়েছে। আবেগ ও হুজুগের মাথায় লোক দেখানো কাজ করলে হবে না। গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে অধিকতর সতর্কতার সাথে মনোনয়ন বা নিয়োগ নিশ্চিত করতে হবে। নির্বাচন কমিশন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল তুলে নেয় রাজনৈতিক দল হিসেবে গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিতে কোনো আইনি বাধা রইল না, জানিয়েছেন দলটির আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ব্রিফিং করে একথা জানান তিনি। এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেন, হাইকোর্টের রায় থাকা সত্ত্বেও এতদিন নিবন্ধন না দেওয়ার পেছনে আওয়ামী কর্তৃত্ববাদী সরকারের অসৎ উদ্দেশ্য ছিল। সদ্য বিদায়ী যিনি প্রধান কমিশনার এবং যে কমিশন, তারা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন, যেহেতু অন্যান্য অনেক রাজনৈতিক দল, নতুন রাজনৈতিক দল যাদের নিবন্ধন তারা দিয়ে দিয়েছেন, ফলে গণসংহতির আপিলটাও তারা আর পরিচালনা করবেন না। আমরা সরাসরি বলা চলে, যেটা একটু আগে আপনারা শুনেছেন যে হাইকোর্টের রায়ে বলা হয়েছিল যে এইটা অসৎ উদ্দেশ্য, এই আমাদের নিবন্ধনটি দেওয়া হয়নি, এর মধ্যে অসৎ উদ্দেশ্য ছিল। এই যে রাজনৈতিকভাবে আমাদের হয়রানি করে আমাদের উপর একটা নিবর্তনমূলক তৎপরতা চালিয়ে নিবন্ধনের অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী কর্তৃত্ববাদী সরকারের, এটাও আরেকটা নমুনা। শুধু আন্দোলন নয়, ক্ষমতায় গেলে 31 দফা বাস্তবায়ন করতে সমমনা রাজনৈতিক দলগুলোর সাথে বিএনপি একমত বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ছাত্র অধিকার পরিষদ ও গণ অধিকার পরিষদের একাংশের সাথে বৈঠক শেষে তিনি এ দাবি করেন। অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের পরিবেশ তৈরি করতে সহযোগিতা করা হবে বলেও জানান আমির খসরু। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে ঐক্যমত হয়েছে। আপনারা জানেন, আমরা শুধু আন্দোলন করে নেই, আমরা শুধু 31 দফা সংস্কার দিয়ে নেই, আমরা কিন্তু একত্রে এখনো কাজ করে যাচ্ছি এবং আগামী নির্বাচন পরবর্তীতে যে জাতীয় সরকারের কথা তারেক রহমান সাহেব বলেছেন, সেখানে আমরা সবাইকে নিয়ে এই 31 দফা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ আগামী দিনে। সবশেষ 24 ঘন্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরে একদিনে সর্বোচ্চ 5 জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে 102 জন মারা গেলেন। মঙ্গলবার বিকেলে দেয়া স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত 24 ঘন্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত 5 জনের মৃত্যু হয়েছে, আর হাসপাতালে ভর্তি হয়েছেন 534 জন। এদিকে সোমবার চলতি বছরে সর্বোচ্চ 615 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সারা দেশে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। জ্বর সহ নানা উপসর্গ নিয়ে ডেঙ্গুর পরীক্ষা করাতে আসা রোগীর সংখ্যা বাড়ছে জেলা সদর হাসপাতালগুলোতে। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গুর প্রধান উপসর্গ জ্বর। জ্বর হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। আতঙ্কিত না হয়ে সচেতন হবার তাগিদ দিয়েছেন তারা। প্রতিনিধি শেখ মমিনের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। রাজবাড়ীতে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। জেলা সদর হাসপাতালে দিন দিন ডেঙ্গু পরীক্ষার জন্য চাপ বাড়ছে রোগীদের। জ্বর ছাড়াও ডেঙ্গুর নানা উপসর্গ নিয়ে প্রতিদিন সদর হাসপাতালে আসছেন অনেকেই। বাড়তি চাপ সামলাতে ডাক্তারদের কিছুটা বেগ পেতে হচ্ছে। জেলায় গত এক সপ্তাহে সদর হাসপাতাল সহ উপজেলা কমপ্লেক্সগুলোতে প্রতিদিনই নতুন নতুন রোগী এ রোগে আক্রান্ত হচ্ছে। এরই মধ্যে 4 জন রোগী সদর হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতালটি অপরিচ্ছন্ন এবং চিকিৎসকের ঘাটতি থাকায় এ বিষয়ে কর্তৃপক্ষের মনোযোগ প্রত্যাশা করছেন রোগীর স্বজন ও স্থানীয়রা। এই যে মশা কামড় দিলে পরে তো অসুখ হয়, জ্বর হয়, জ্বর হওয়ার পরে কিছুদিন বাদে শোনা যায় মারা যেতেছে। এখনো দেশে ভয়াবহ চলতেছে।
যে ল্যাট্রিন গুলো অনেক নোংরা থাকে। এই নোংরা পরিবেশ, এই পরিবেশে যদি ডেঙ্গু থেকে শুরু করে পানি বেরোতে যায়, যে রোগীগুলো এখানে আসছে প্রতিনিয়ত তারা আপনি সুস্থ হবে কি, এতে অসুস্থ হচ্ছে বেশি। এই মৌসুমে তো এই ডেঙ্গু রোগটা খুব প্রবণতা বৃদ্ধি পায়। ডেঙ্গু রোগী খুবই আসছে আমাদের হসপিটালে। হাসপাতালে যে পরিস্থিতি অনেক ভিড়, যা মানে আমি যে টিকিট কাটতে যাব সেই টিকিট কাউন্টারে মানে এত ভিড় যে ওখানে টিকিট কাটতেই পারি না। সামনে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে আশঙ্কা করছেন চিকিৎসকরা। তাই এডিস মশা নিধনের পাশাপাশি সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তারা। একই সঙ্গে ডেঙ্গু রোগীর জন্য মশারি দিয়ে তাদের আলাদা করে চিকিৎসা দেওয়ার ব্যবস্থার আহ্বান জানান চিকিৎসকরা। ডেঙ্গু রোগী মারা যায়নি, আমাদের যে চিকিৎসা পদ্ধতি আমাদের ডাক্তাররা ট্রেনিং করা আছে, নিয়মিত প্রোটোকল অনুসারে যে গাইডলাইন আছে গাইডলাইন মোতাবেক আমরা চিকিৎসা দিয়ে থাকি। ইলিয়াস কমল, মাই টিভি। আগামী দুদিন সারা দেশে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদরা জানান, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি সামান্য উত্তর থেকে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে উড়িষ্যা উপকূল অতিক্রম করে। ফলে সারা দেশে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা প্রবল। আগামী 24 ঘন্টায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাত দেশের দক্ষিণাঞ্চলে কিছুটা বাড়বে এবং উত্তর পশ্চিম এলাকায় তুলনামূলকভাবে কম থাকবে। তবে আগামীকালকে থেকে বৃষ্টিপাতটা আবার বাড়বে, সারা দেশেই বাড়বে। আগামীকালকে দেশের দক্ষিণাঞ্চলে বেশি হবে এবং পরের দিন অর্থাৎ 12 তারিখ থেকে সারা দেশে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে এবং এই সময় কিন্তু দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।